নিস্তব্ধ রাত। আফিফা ফুঁপিয়ে কেঁদে চলছে। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু পরপর। আফিফার কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হচ্ছে। একে তো সে জহিরকে ভীষণ ভালোবাসে, তার উপর আজকে দেখতে আসা পাত্রকে আফিফার একটুও পছন্দ হয়নি। কেমন কেমন যেন লেগেছে লোকটাকে। শেয়ালের মতো দ্রুত যেন। এত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কি একটা নতুন জীবন শুরু করা যায়? আফিফা তো এরকম চায়নি। জহির ভাইয়ের মতো শান্তশিষ্ট নরম মনের একজন মানুষকে চেয়েছে সে। যে জহির ভাই ছোটবেলায় খেলার সময় মারামারি হলে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকতো। সবাই যখন খেলতো, জহির ভাই তখন চুপ করে দাঁড়িয়ে থাকতো এক কোণে। ধ্রুব ভাই সব সময় তাকে টেনে খেলতে নিয়ে যেত। সেই মুহূর্তে জহির ভাই লাজুক ভঙ্গিতে হাসতো। খাবার টেবিলে সবার হাজার আবদারের ভিড়ে জহির ভাই থাকতো নীরব। যাই দেওয়া হতো বিনা বাক্য ব্যয়ে খেয়ে উঠে যেত। আফিফার মনে পড়ে আজ অবধি কোনোদিন জহির ভাই মুখ ফুটে কিছু খেতে চায়নি। হয়তো লজ্জা পেত ভীষণ। মামাদের বাসায় থাকছে, এই চক্ষু লজ্জায় জহির ভাই কখনো কারোর দিকে তাকিয়ে কথা বলেনি। আদনান ভাই সব সময়, ধ্রুব ভাই জহির ভাইয়ের সাথে লেগে যেত ঝগড়া। সবসময় আফিফা দেখেছে ধ্রুব ভাইকে ডাল হয়ে দাঁড়াতে জহির ভাইয়ের পাশে। মুখচোরা জহির ভাই কেমন বিলীন ভঙ্গিতে চুপ হয়ে থাকতো। আফিফার কিশোরী মন তো জহির ভাইয়ের এই লাজুকতা, নীরবতা, মুচকি হাসি এসব দেখেই দ্রবীভূত হয়ে গেছে সেই কবে। ভালোবাসা কি আদৌ হিসেব নিকেশ করে হয় নাকি? আফিফার রুমের দরজায় টোকা পড়ল। চোখ মুছে দরজা খুলতেই দেখে তার মা আদিবা বেগম দাঁড়িয়ে আছে। আফিফা জিজ্ঞেস করার আগেই তিনি বললেন, আজকে তোর সাথে ঘুমাবো। বিয়ে হয়ে গেলে তো মা মেয়ে আর একসাথে শুয়ে গল্প করার সুযোগ পাবো না। তাই চলে এলাম তোর রুমে। আফিফা হেসে উঠল। আফিফা জানে মায়ের ভয় আফিফা ভুলভাল কোনো কাণ্ড করে বসে কিনা তা নিয়ে। এজন্য পাহারা দিতে এসেছে তিনি আফিফাকে। আদিবা বেগম মেয়ের হাত ধরতেই আফিফা কেঁদে উঠল। মেয়ের এই বুক ভাঙা কান্না দেখে আদিবা বেগমের বুক কেঁপে উঠল। ভুল করছে না তো তিনি। মেয়েকে একটা সুখী জীবন দিতেই তো এই সম্বন্ধে রাজি হয়েছেন। ছেলের অনেক টাকা পয়সা আছে, সব তো ঠিক আছে। তবে মেয়ের এই কান্না কিসের? কি করবেন কিছু বুঝতে পারছেন না। একবার কি জহিরকে বলে দেখবেন? জহির ছেলেটা তো খারাপ নয়, সব দিক দিয়েই ভালো। নিজেদের হাতের উপর বড় হওয়া ছেলে। পর মুহূর্তে মনে পড়ল নিজের কৃতকর্মের কথা। লিলি কি আফিফাকে ছেলের বউ করতে রাজি হবে? তিনি তো রাজি হননি। আদনান বিদেশ যেতেই তিনিও তো মত বদলে ফেলেছেন। আদিবা বেগমের মাথা কাজ করছে না। মেয়েকে নিয়ে শুয়ে পড়লেন। ঘুমাতে ঘুমাতে টের পেলেন মেয়ে অন্যদিকে ফিরে কান্না করছে। বোবা কান্নার ফলে কেঁপে উঠছে সারা শরীর তার। জহির বসে আছে তার রুমের বারান্দায়। নিচতলায় মায়ের রুমের পরের রুমটাই জহিরের। বাহিরে সূক্ষ্মপক্ষের চাঁদ উঠেছে। রূপালি আলোয় ভেসে যাচ্ছে চারদিক। জহিরের ভীষণ মন খারাপ লাগছে। এরকম চাঁদনি রাত হলে জহিরের মন খারাপ হয়ে থাকে। জহিরের বাবা নাজিমুদ্দিন এরকম এক চাঁদনি রাতেই ইহকালের মায়া ত্যাগ করে চলে গেছেন পরকালে। স্পষ্ট মনে আছে সব জহিরের। জহিরের তখন 12 বছর বয়স, নয়নার 10 বছর, জাবিরের 7 বছর। জহির সেদিনও জানালার পাশে বসে পড়ছিল। বিজ্ঞান বই নিয়ে পড়তে বসেছে জহির। সেই সময় শুনতে পেল বাবা নয়নাকে বেকুল হয়ে ডাকছে। জহিরও ছুটে গেল। 3 দিন ধরে তার জ্বর ছিল। নয়নার 2 হাত বুকে চেপে ধরেছিল বাবা। জহির আর জাবির যেতেই জহিরকে বললেন, ভাই বোনেরে দেইখা রাইখো বাবা। আমার যদি কিছু হইয়া যায় মনে রাইখো। তুমি সবার মাথায় ছাতা হইয়া থাকন লাগবো। তুমি রইদে পুড়বা, বৃষ্টিতে ভিজবা। তবে মা আর ভাই বোনেরে যেন রোদ বৃষ্টি ছুঁইতে না পারে, তাগো যেন কষ্ট না হয়। আর নয়না মার মাথার উপর তোমার বট গাছের মতো থাউন লাগবো বাবা। মরণের সময় পর্যন্ত মনে রাইখো, আমার জীবনের সবচেয়ে আপন, আমার আদরের দুলালি, আমার কলিজার টুকরা তোমার বোন আসিল। তারে খুশি রাখতে পারলে মরণের পরও আমার কোনো কষ্ট থাকবো না। নিজের অজান্তেই জহিরের 2 চোখ ভিজে গেল। কই, সে তো পারল না বাবার কথা রাখতে। নিজের বোনের আহাজারি জহির নিজ কানে শুনেছে। পাগলের মতো হয়ে যেতে দেখেছে বোনকে। তবুও বড় মামির মনের পাথর গলেনি। অথচ সবাই জানতো আদনান আর নয়নার ভালোবাসার কথা, এবং ওদের বিয়ে হবে এটাও বড়রা সবাই ভেবে রেখেছিল। আদিবা বেগম নিজেও তো এসব নিয়ে কত হাসি তামাশা করতেন নয়নার সাথে। সব ভুলে গেলেন তিনি আদনান বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে। আজও জহিরের ভীষণ ব্যর্থ মনে হয় নিজেকে এই কথা মনে পড়লেই।
রুমের খোলা দরজা দিয়ে কারোর প্রবেশ হয়েছে টের পেতেই জহির বারান্দা থেকে রুমে এলো। আফিফা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে। আফিফাকে দেখে জহির কিছুটা অবাক হলো। সে সব বুঝতে না দিয়ে হেসে বলল, কি রে, এত রাতে তুই? কিছু লাগবে? কোনো সমস্যা হয়েছে কারো? আফিফা ছুটে এসে জহিরকে জড়িয়ে ধরলো। জহিরের বুকে মাথা গুজে কেঁদে উঠল। এক ঝটকায় জহির নিজেকে ছাড়িয়ে নিয়ে আফিফার থেকে দূরে সরে দাঁড়ালো। তারপর বলল, মাঝরাতে আমার রুমে এসে এসব কি করছিস তুই? পাগল হয়েছিস? বের হ আমার রুম থেকে। আফিফা ফ্লোরে বসে পড়ে বলল, কেন জহির ভাই? কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে? আমার কি দোষ বলো? একবার আমাকে ভালোবাসলে কি ক্ষতি হয় তোমার? আমি ভিখারির মতো তোমার কাছে একটু ভালোবাসা ভিক্ষা চাই জহির ভাই। জহির কঠোর স্বরে বলল, দেখ আফিফা, আমার এই ব্যাপারে কখনো কোনো আগ্রহ ছিল না। তোকে আমি কখনো সেভাবে দেখিনি। তাছাড়া আমারও তো মন আছে, আমার মনও তো তোকে চাইতে হবে। আমার মন এরকম কিছু চায় না। তুই আমার মামাতো বোন আছিস, সেটাই থাক। আমার ব্যাপারটা একবার বুঝতে চেষ্টা কর। আমার মনের বিরুদ্ধে তো আমি তোকে ভালোবাসতে পারি না। আফিফা এগিয়ে যেতে নিল জহিরের দিকে। জহির আরো দুপা পিছিয়ে গিয়ে বলল, খবরদার আফিফা, কাছে আসবি না। এসব নিয়ে যদি এত বাড়াবাড়ি করিস তোরা, তবে ভালো হবে না। তোর প্রতি আমার এক ফোঁটা ইন্টারেস্টও নেই। আমি আমার এক ফ্রেন্ডকে ভালোবাসি। আশা করি এরপর তোর আর বলার কিছু থাকবে না। যা আমার রুম থেকে, কেউ দেখলে ব্যাপারটা খারাপ দেখাবে। আফিফা কেঁদে বলল, যাব না। আমি এখানেই থাকবো, এই ফ্লোরে মাথা ঠুকে মরে যাব। রুমের বাইরে দাঁড়িয়ে আদিবা বেগম সব শুনলেন। মেয়েকে বিছানা ছাড়তে দেখে তিনি পিছু নিয়েছেন। মেয়েকে বাধা দেননি তিনি। রুমে এসে আফিফার হাত ধরে ফ্লোর থেকে তুললেন। বিনা বাক্যে বেয়ে আফিফার মায়ের সাথে চলে গেল। ব্যাগ গুছিয়ে নিল জহির সেই মুহূর্তেই। বাড়িতে থাকলে আফিফা কখন কোন পাগলামি করে বসে কে জানে। এর চেয়ে ভালো চলে যাবে হোস্টেলে। ফজরের নামাজের পরেই জহির মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। যাবার আগে নয়না একবার বলল, আরেকবার ভেবে দেখ আফিফাকে নিয়ে ভাই। জহির হেসে বলল, মনের থেকে তো একটা ফিলিংস থাকতে হবে নয়না। সেটা আমার নেই আফিফার জন্য। বড় মামির উপর রাগ হচ্ছে পরের ব্যাপার। জোর করে কিছু হয় না। সকালবেলা শালুক মুখ অন্ধকার করে ব্যাগ গুছিয়ে নিল স্কুলে যাওয়ার জন্য। কিছুক্ষণ মা বাবার সাথে জ্ঞান করেছে। আফিফার শ্বশুর বাড়ি দেখতে যাওয়ার জন্য সবার সাথে। বাবা যেই একটু নরম হলো সম্মতি দিতে যাবেন, সেই মুহূর্তে জমের মতো হাজির হলো ধ্রুব ভাই। কড়া গলায় শালুককে জিজ্ঞেস করলো, লাস্ট কবে স্কুলে গিয়েছিস? শালুক জবাব দিতে পারল না। স্কুলে টানা কয়েকদিন ধরে যাওয়া হয় না। ফয়েজ আহমেদ সেই কথা শুনতেই বললেন, না না, তোর এক্সাম সামনে, এখন স্কুলে যেতে হবে। তোর ওখানে যাওয়া চলবে না। বিয়ে হলে যাওয়া অনেক সুযোগ হবে। এখন তুই স্কুলে যা। সেই থেকে শালুকের মন খারাপ। শালুক স্কুলে যাবার সময় দেখলো আশা একটা হিজাব পরে নিচে এসেছে। দবদবে ফর্সা গায়ের রং আয়শার। বাবা আমেরিকান হওয়ায় আশা বাবার গায়ের রং পেয়েছে। তেমনি লাল চুল। দেখলেই বোঝা যায় তাকে খাঁটি বিদেশিনী। আশাকে দেখে মুখ বাঁকিয়ে শালুক চলে গেল। একটা জাম কালার হিজাবে আশাকে ভীষণ সুন্দর লাগছে। আদনান আশাকে দেখে অবাক হলো। আশার এই লোকটা আদনানের অজানা। আশা হাসতে হাসতে বলল, জানো ধ্রুব কাল রাতে আমাদের সবার জন্য গিফট এনেছে। আমার তো খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি এই হিজাব ট্রাই করেছি। শাপলা আমাকে পরিয়ে দিয়েছে, সুন্দর লাগছে না? আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর বলল, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আশা। মুচকি হেসে আশা বলল, তুমি তো কখনো আমাকে কিছু গিফট দাও না। আমেরিকা থাকতেও দাওনি কখনো, দেশেও দাওনি, অথচ ধ্রুব কি সুন্দর সবার সাথে আমার জন্য মনে করে গিফট এনেছে। থ্যাংক ইউ ধ্রুব। ধ্রুব বসে বসে পাউরুটিতে জেলি মাখিয়ে খাচ্ছিল। আশার দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়েলকাম বলে আবারও খাবারে মনোযোগী দিল। আদনানের মুড অফ হয়ে গেল হঠাৎ করেই। আশা কি ধ্রুবর প্রতি ইমপ্রেস হচ্ছে? ধ্রুব কি আশাকে ইমপ্রেস করার জন্য সূক্ষ্ম চাল চালছে নাকি? সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে না তো ধ্রুবর জন্য? তিক্ততায় ভরে গেল আদনানের মন। আশার সামনে বারবার নিজের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে। কিছু একটা করতেই হবে আদনানকে। ভেবে নিয়ে আদনান ঠিক করলো, আশাকে একা পেতে হবে। একা টাইম স্পেন্ড করে আশার মন অন্যদিকে ডাইভার্ট করতে হবে। একটা কাপে চা ঢালতে ঢালতে আদনান বলল, দারুণ একটা মুভি দেখবো আশা, তাড়াতাড়ি খেয়ে নাও। দুজন মিলে পুরো মুভিটা এনজয় করব। আশা বলল, না চলো ঘুরে আসি বাইরে থেকে। আদনান বিরক্ত হলো। বাইরে গেলে কি আশাকে একান্তভাবে পাওয়া যাবে? গাদি মেয়ে, ওর প্ল্যান বানচাল করতে চাচ্ছে। আদনান মুখে হাসি ফুটিয়ে বলল, আজকে না আশা,
আমার হাঁটুতে একটু ব্যথা করছে, হাঁটতে পারবো না আমি। ধ্রুব বের হতেই যেতেই আশা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ ধ্রুব? ধ্রুব জবাব দিল, বাইরে যাচ্ছি, একটু ঘুরে আসি। আশা চা শেষ না করে দাঁড়িয়ে আদনানকে বলল, তুমি তাহলে রেস্ট নাও, মুভি এনজয় করো। তুমি তো হাঁটতে পারবে না, আমি ধ্রুবর সাথে ঘুরে আসি। ধ্রুব বের হয়েছে শালুকের স্কুলে যাবার উদ্দেশ্যে। শালুকের টিচারের সাথে দেখা করবে আর সেই সাথে শালুককে একটু কড়াকড়ি দেওয়ার জন্য ও বলে আসবে। আশাকে ধ্রুব বলল, আমার তো একটু কাজ আছে আশা, আমাদের স্কুলে যেতে হবে, অনেকদিন হলো স্যারদের সাথে দেখা করি না। আশা আগ্রহী হয়ে বলল, আমারও কোনো সমস্যা নেই, আমি ইন্টারেস্ট তোমাদের স্কুলটা দেখতে। আদনানের কাছে তোমাদের স্কুলের অনেক গল্প শুনেছি, তোমরা সবাই নাকি অনেক ব্রিলিয়ান্ট ছেলে। আদনান কিছু বলার আগেই আশা বের হয়ে গেল ধ্রুবর সাথে। চাইলেও আদনান যেতে পারল না, গেলে তার মিথ্যে ধরা পড়ে যাবে যে। একটা খয়েরি রঙের টি শার্ট আর ট্রাউজার পরে ধ্রুব হাঁটতে লাগলো। আশা কিছুটা পিছন থেকে ধ্রুবকে লক্ষ্য করছে। ধ্রুবর চলাফেরা, কথাবার্তা সবকিছুতেই কেমন একটা পুরুষালী ভাব আছে। সেই তুলনায় আদনানকে আশার নেকা মনে হয়। পুরুষ মানুষ হবে সিংহের ন্যায়, সারাক্ষণ কেন বিড়ালের মতো চলবে। আদনানকে আদনানকে ব্যাপারটা বলেও আয়েশা বুঝাতে পারে না। আশা থমকে দাঁড়ালো হঠাৎ করে। সে কি ধ্রুবর উপর দুর্বল হয়ে যাচ্ছে? এরকম তো কত ছেলেকেই আশা দেখেছে। আশার তো এরকম কতগুলো বয়ফ্রেন্ড আছে আমেরিকায়। কই তাদের কারোর প্রতি তো আশা এভাবে ইমপ্রেস হয়নি। তবে ধ্রুবকে নিয়ে আশা ভাবছে কেন? ধ্রুব সবকিছু আশার এত ভালো লাগে কেন? শেষ ক্লাসের স্যার এসে শালুককে বলল, ধ্রুব এসেছে আজ স্কুলে, ছেলেটা ভীষণ ট্যালেন্টেড। তোমার ফ্যামিলির সবাই তো আমাদের হাতেই মানুষ, সবাই তো মেধাবী শালুক। তুমি এমন কেন পড়ালেখায়? ধ্রুব হেড স্যার সহ আমরা যতজন তোমার ক্লাস নেই সবাইকে বিশেষভাবে বলে গেছে তোমাকে যাতে একটু কড়াকড়ি দেওয়া হয় পড়াশোনার জন্য। শালুক দাঁত কিরমিরিয়ে মনে মনে বলল, তোর মাথায় 100 টাকা হাগুমতো করুক তার ছেলে ধ্রুব, আজকে যদি তোকে একটা কঠিন শাস্তি না দিছি তবে দেখিস। বিকেলে শালুকদের টিচার এলো শালুককে পড়াতে। শালুকের মনে হলো কেউ যেন ওর কলিজাটাকে কেটে ফালা করে দিচ্ছে। শালুকের রুমে গিয়ে ধ্রুবর পলককে বসতে বলল। তারপর শালুক বোতা মুখ করে নিজে চেয়ার টেনে পড়তে বসলো। পলক কৌশলাদি জিজ্ঞেস করে বলল, তোমার সিলেবাস দাও আমাকে। সিলেবাসের কতটুকু শেষ করেছো তুমি, আগে সেটা দেখাও। শালুক সিলেবাস বের করে দিল। জগজগে তকতকে সিলেবাস দেখে পলক শালুকের দিকে তাকালো। তারপর বলল, সিলেবাস তো একেবারে নতুন দেখছি, মনে হচ্ছে আজকেই ছাপা হয়েছে। তুমি কি এর আগে কখনো সিলেবাস ছুঁয়েও দেখোনি? শাহরুখ শালুক বিরক্ত হয়ে বলল, এসব ছোঁয়াছুঁয়ির মধ্যে শালুক নেই, বুঝলেন স্যার? সিলেবাস ধরে কি করব আমি? আমি আজীবন এদিক সেদিক তাকিয়ে এক্সাম দিয়ে পাশ করে এসেছি। এইসব মেহনত করা আমার পক্ষে সম্ভব না। পলক হতভম্ব হলো শালুকের এরকম জবাব শুনে। শালুক ষড়যন্ত্রের ভঙ্গিতে এগিয়ে গিয়ে বলল, আপনার সাথে একটা ডিল করি স্যার। যে 1 ঘন্টা আপনি আমাকে পড়ানোর কথা, সেই 1 ঘন্টা আপনি এসে আপনার মতো সময় কাটাবেন, ফোন টিপবেন, চ্যাটিং করবেন, কানে হেডফোন লাগিয়ে গান শুনবেন। কোনো সমস্যা নেই। আমিও আমার মতো বসে খাতায় আঁকিবুকি করি। আপনারও শান্তি, আমারও শান্তি, কেউ জানবে না কিছু। আমি এমনিতেও পরীক্ষায় খারাপ করব, এটা আমাদের বাসার সবাই জানে। আমাদের ছোট্ট যে নিধি আছে, সেও জানে এটা। মতির মা আছে না, সেও আমাকে নিয়ে ভবিষ্যৎবাণী করে রেখেছে। তাই আপনার বদনাম হবার কোনো চান্স নেই। মাস শেষে আপনি বেতন পেয়ে যাবেন, এরকম সুযোগ কি আর আসবে স্যার? এরকম অপরচুনিটি আপনাকে আর কেউ দিবে না। বলেন রাজি কিনা? পলক গামতে শুরু করলো শালুকের কথা শুনে। এরকম স্টুডেন্ট কেউ কখনো পেয়েছে কিনা পলকের জানা নেই।